আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষকদের কথা ফেসবুক লাইভ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। যারা দেশে এবং বিদেশে আমাদের সাথে এই অনুষ্ঠানে নিয়মিত থাকেন, সবাইকে আমি আবারও অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের সাথে আজকে দুজন অতিথি আছেন। অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ শিক্ষক সমিতি এবং অধ্যক্ষ ঢাকা শিক্ষা বোর্ড লেভেল স্কুল অ্যান্ড কলেজ। সংযুক্ত আছেন বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান। স্যার, দুজনকে আপনাদের স্বাগত জানাই। শত ব্যস্ততার মধ্যেও যে আমাদের সাথে সংযুক্ত হন, বিশেষ করে ফজরে স্যার একটি গুরুত্বপূর্ণ সেশন করছেন, তারপর যে সময় দেন আমাদের এই সময়টায়, এটা আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় কোভিড-19 এবং বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা এবং সমসাময়িক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা জানেন যে মাননীয় শিক্ষামন্ত্রী আজকে যে বার্ষিক পরীক্ষা হবে না, কিন্তু বিশেষ অ্যাসাইনমেন্টের মাধ্যমে করতে পারে না। আমাদের যে বিষয়টা আমাদের নেটের সমস্যা করে, আপনারা জানেন যে আসলে বর্তমান যে এই নেটের যে প্রবলেমটা সারা বিশ্বে এরকম হচ্ছে। তো যাক, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে ঘোষণাটা দিয়েছেন, এটা করোনার এই দুঃসময়ে তা আসলে সঠিক করেছেন বলে আমি মনে করি। তারপর আপনার মতামত দিবেন। আমাদের সাথে অনেক দর্শক ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন। ছাত্রছাত্রী একটা টেনশনে আছে। আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা মূলত তারা অনলাইনে পরীক্ষা বা শুধু এই যে অ্যাসাইনমেন্ট, সেটা কিভাবে হচ্ছে একটা দুয়াশার মধ্যে আছে। তবে আমি যতটুকু জেনেছি যে এই অ্যাসাইনমেন্ট সাপ্তাহিক একটা, এবং তারা অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এসএসসি পরীক্ষা হবে, এমনকি এসএসসি পরীক্ষাতে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। আপনারা নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন। আমরা অধ্যক্ষ ফজল স্যার কাছ থেকে আমরা বিষয়টা প্রথমে জানবো যে স্যার, এই যে মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের যে বার্ষিক পরীক্ষা না হয়ে মূল্যায়নের মাধ্যমে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করার জন্য যে নির্দেশনা দিয়েছে, আসলে এটা কতটা যুক্তিগত এই সময়, এবং আসলে এই পুরো বিষয়টা যদি আপনি একটু আমাদের দর্শক, শিক্ষক, ছাত্রছাত্রী সবাই কিন্তু সংযুক্ত আছেন, আপনি যদি এলাবোরেট এই বিষয়টা একটু বলেন। অধ্যক্ষ ফজল স্যার। জি স্যার, ধন্যবাদ। আমি আজকের এই টকশোর সঞ্চালক, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জনাব নজরুল ইসলাম রনি এবং বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মুজিবুর রহমান স্যার, দুইজনকেই সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং যারা দেখছেন, আমাদের দর্শক, আমাদের সহকর্মী শিক্ষক কর্মচারী এবং সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবচেয়ে যেটা আজকে আমি অত্যন্ত গুরুত্ব সহকারে ধন্যবাদ জানাবো এবং অভিনন্দন জানাবো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ডাক্তার দীপুমণি এবং শিক্ষা উপমন্ত্রী মহোদয় দুজনকে, এবং শিক্ষা মন্ত্রণালয়ের নীতি নির্ধারক যারা আছেন তাদের প্রত্যেককে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী সহ যারা নীতি নির্ধারক, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আজকে এই কোভিড-19 মতো প্যান্ডেমিকে বা অতিমারি বা মহামারীর কালে একটা অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ দিয়েছে, এবং তারা আজকে অবশ্যই আমি মনে করি এই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই জন্যই যে কোভিড-19 কারণে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না, বিশ্বের কোনো রাষ্ট্র খুলেও আবার বন্ধ করে দিচ্ছে, এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান না খুলে
বি- বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের বিষয়টি তারা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। আমাদের একটি ভুল ধারণা আছে যে একজন শিক্ষার্থীকে মূল্যায়নের একটি মাত্র উপায় হলো, অন্যতম একটি উপায়, এটা একমাত্র উপায় নয়, যে পরীক্ষা। পরীক্ষা হলো আমাদের যে পরীক্ষা পদ্ধতি আছে, এটা হলো মূল্যায়নের একটি মাত্র উপায়, এবং এটা শ্রেষ্ঠ উপায় নয়। একজন শিক্ষার্থীকে মূল্যায়নের জন্য শিক্ষা কিভাবে মূল্যায়িত হবে, তার কর্ম, তার আচরণিক কার্যক্রম, তার দৃষ্টিভঙ্গি, তার চরিত্র, তার সততা, তার চেতনা ইত্যাদি বিষয়ের উপর মূল্যায়ন হওয়ার কথা। এমনকি প্রাগৈতিহাসিক যুগে শিক্ষার যে ইতিহাস আছে, সেখানেও কিন্তু একজন গুরু তার শিষ্যকে মূল্যায়ন করত তার চরিত্রের উপর, তার চেতনার উপর, তার বিশ্বাসের উপর, তার সততার উপর। এই ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া করে একজন গুরু তার শিষ্যকে মূল্যায়ন করত এবং তাকে বিভিন্ন পদ পদবি দিত। কিন্তু আমরা অত্যন্ত একটা সংকীর্ণ জায়গায় মূল্যায়নকে নিয়ে গিয়েছি, যে শুধুমাত্র বইয়ের পাতা মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে মুখস্থ লিখুক, দেখে লিখুক, আরেকজনের কাছ থেকে শুনে লিখুক, বা অন্য কোনো অবৈধ পন্থায় লিখুক, ওই পরীক্ষার খাতাটি হলো মূল্যায়নের একমাত্র পন্থা। এছাড়া কোনো কোনো পরীক্ষায় দুই একটি প্র্যাকটিক্যাল আছে, সেগুলো আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আমরা কম বেশি জানি। অ্যাসাইনমেন্ট একটা মূল্যায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার সিলেবাস সম্পর্কে বা তার পাঠ্যপুস্তক বা তার কারিকুলামের উপরে প্রজেক্ট করে, প্রজেক্ট বেস লার্নিং বা পিবিএল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শিক্ষা আধুনিক মূল্যায়ন পদ্ধতির দিকে যাচ্ছে, এসব নিয়ে সরকার কাজ করতেছে। বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী দুজনই বারবার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমি সেই ধরনের একটি কাজে বলতে গেলে নিয়োজিত আছি সরকারের। এখানে সেই আলোকে আজকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে একটি সিলেবাস দিবে সরকার। সিলেবাস প্রণীত হয়েছে এনসিটিভির মাধ্যমে, এটা শিক্ষামন্ত্রী মহোদয় তার ব্রিফিং এ বলেছেন। তার উপর ভিত্তি করে, অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে যাবে। তবে শিক্ষামন্ত্রী মহোদয় তার পাশাপাশি এটাও বলেছেন, যেটা নাকি আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছি, আমাদের ফেসবুক পেজে, বিভিন্ন টক শোতে আমি বলে আসছি, যে শিক্ষার্থী এবং অভিভাবকদের আমি এই প্যান্ডেমিকের বা কোভিড-19 এর শুরু থেকে আমি বারবার সচেতন করার চেষ্টা করেছি যে একজন শিক্ষার্থী পরবর্তী ক্লাসে যে যাবে, তার লার্নিং আউটকাম কি হবে। অর্থাৎ যদি অটো প্রমোশনও হয় বা যে কোনো ভাবে পরবর্তী শ্রেণীতে যায়, যারা নাকি যোগ্যতা নিয়ে যাবে, তাকে এই ক্লাসের পাঠ্যপুস্তক পড়ে যেতে হবে। এই ক্লাসের সিলেবাস যদি সে পড়ে না যায়, তাহলে কিন্তু সে একটি শর্টকামিংস এর মধ্যে পড়বে। পরবর্তী ক্লাসে গিয়ে সে কিন্তু তার সিলেবাসের যে বা কারিকুলামের যে একটা ভার্টিক্যাল কানেক্টিভিটি থাকে এবং একটি হরাইজন্টাল কানেক্টিভিটি থাকে, এই ভার্টিক্যাল কানেক্টিভিটি থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়বে, তার জ্ঞানের মধ্যে শূন্যতা দেখা দিবে, সে পরবর্তী ক্লাসগুলোতে ভালো করতে পারবে না। সেই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে, অভিভাবকদের আমি বছরের প্রথম থেকেই বা প্যান্ডেমিক শুরু হওয়ার থেকে আমি বারবার সচেতন করেছি যে তারা যাতে তাদের যে শিক্ষার প্রধান যে উপকরণ, সেটি হলো পাঠ্যপুস্তক। এই পাঠ্যপুস্তক প্রত্যেক শিক্ষার্থীর হাতে আছে, এটি যাতে তারা অনুশীলন করে বাসায় বসে পড়ে। এছাড়া দেশের অধিকাংশ প্রতিষ্ঠান এখন অনলাইনে ক্লাস নিচ্ছে, অনলাইনে পরীক্ষা নিচ্ছে। আমরা তো হাজারের কাছে হাজার খানেক ক্লাস নিয়েছি এবং অনলাইনে বহু পরীক্ষা নিয়েছি, এবং শিক্ষার্থীদের এখানে অংশগ্রহণের সংখ্যা বা হার প্রায় 95 থেকে 100%। কাজেই আমি শিক্ষার্থীদের বলবো, অভিভাবকদের বলবো, দেশবাসীকে বলবো, শিক্ষক মন্ডলীকে বলবো, যে সরকার যে সিদ্ধান্ত আজকে জানিয়েছে
এখানে শিক্ষা মন্ত্রণালয়, আমাদের শিক্ষামন্ত্রী উপমন্ত্রী মহোদয় অত্যন্ত যে মেধাবী এবং তারা আধুনিক শিক্ষা জ্ঞান যে রাখেন, পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা একটি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। এটাকে সবাই সাদরে গ্রহণ করে যাতে শিক্ষার্থীরা যে অ্যাসাইনমেন্ট বিষয় বলা হয়েছে সেটাতে যাতে অংশগ্রহণ করে, আর যারা অনলাইনে পরীক্ষা দিয়েছে, ক্লাস নিয়েছে, তাদের বিষয়টি সরকার যাতে ওইভাবে বিবেচনা করে যে তাদের ক্ষেত্রে তার উপরও যাতে ভিত্তি করে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি মনে করি সরকার একটি সঠিক দিক নির্দেশনা দিয়েছেন এবং জি জি অধ্যাপক ফজলী স্যার, আমাদের আপনি কি আমাকে শুনতে প্রধানমন্ত্রী পাচ্ছেন? বা বর্তমান সরকার দক্ষতা পরিচয় দিয়েছেন। সব সমস্যা আমাকে শোনা যাচ্ছে স্যার? জি স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি। অধ্যক্ষ ফজলী স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি প্রথম পর্যায়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আমার মনে হয় যে আমাদের প্রফেসর মুজিবুর রহমান স্যারকে বলার জন্য এখন নজরুল ইসলাম রনি স্যার কাছে অনুরোধ করছি, মুজিবুর রহমান স্যারকে বলতে সুযোগ দেন। ধন্যবাদ। নেটে ডিস্টার্ব করতেছে মনে হয় স্যার। জি, এই পরীক্ষা নেওয়ার প্রতিষ্ঠান প্রধানকে দায়িত্ব, যেহেতু একাডেমিক প্রমোশনের ব্যাপারটা, সেখানে প্রতিষ্ঠান প্রধানদেরকে অনলাইনে পরীক্ষা নিয়ে মূল্যায়নের ভিত্তিতেই প্রমোশন দেওয়ার এই দায়িত্ব দেওয়া হলে কি খুব একটা ক্ষতি হতো এমনটি মনে করছেন মুজিবুর রহমান স্যার আপনি? জি স্যার। এবং আপনার বক্তব্যটা এই বিষয়ে যে আমরা এই ছাত্রদের বর্তমানে যে তারা একটা অ্যাসাইনমেন্ট আপনি দিলেন, একটা টপিকস, তারা সেটা করে আবার আপনাকে শীট জমা দিল, মূল্যায়ন করলেন, এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু শর্ট সিলেবাস করে দিবে, শীঘ্রই দিবে, সেটা আমরা আশা করছি। কিন্তু এইখানে প্রতিষ্ঠান প্রধানদেরকে ক্ষমতা দিয়ে অনলাইন যে ক্লাসগুলি হচ্ছে, আমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইনে আবার অনেক প্রতিষ্ঠান পরীক্ষাও নিচ্ছি, এবং অনলাইনে পরীক্ষা মানে শুধু ক্লাস নিলেন, পরীক্ষার অনলাইনে নেওয়ার কিন্তু সরকারিভাবে নির্দেশনা নাই তেমন, কিন্তু অনেক প্রতিষ্ঠান ছাত্রদের মেধা বিকশিত করার জন্য তাদের সুন্দর ভবিষ্যৎ বিবেচনা করে তাদেরকে মূল্যায়ন করছে, মূল্যায়ন কিন্তু হচ্ছে। আজকে এই যে নির্দেশনা কোভিড-19 বিবেচনা করে যেটা করা হয়েছে, অত্যন্ত সুন্দর একটা যুগোপযোগী সিদ্ধান্ত, কিন্তু প্রতিষ্ঠান প্রধানদেরকে দায়িত্ব দিয়ে যদি অনলাইন পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন হতো আরো সুন্দর হতো কিনা, এই বিষয়ে মুজিবুর স্যার আপনার কাছ থেকে একটু বক্তব্য আশা করছি। ধন্যবাদ স্যার। আমি ফার্স্টে ধন্যবাদ জানাই আমাদের এই পরিচালনাকারী জনাব নজরুল ইসলাম স্যার, অধ্যক্ষ জনাব মোহাম্মদ ফজল আলী স্যার, আমাদের দর্শকবৃন্দ, যে সমস্ত স্যাররা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি ফজল আলী স্যার আমাদের অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, যদিও কিন্তু অনেক মূল্যবান বক্তব্য। সেই স্যারে এই শিক্ষার সাথে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় জড়িত আছেন এবং সেটা নিয়ে বিভিন্ন নিয়ে লেখালেখি করি, অনেক কিছুই করেন। আমরা নজরুল ইসলাম স্যার যে কথা বলছেন সেটা করা যাইতো, সেটা ভালো খারাপ হইতো না মোটামুটি। যেমন আমরা স্যার বিভিন্ন পরীক্ষাগুলো অনলাইনের মাধ্যমে নিছি, মূল্যায়ন করছি এবং তাদেরকে সেভাবে মূল্যায়ন করার পরে তাদেরকে সেভাবে রেজাল্ট দিছি। তবে আমাদের সব কলেজের মধ্যে আপনারা যেমন ফজল স্যার বলছেন যে 90% বা 95% ছেলেমেয়ে উপস্থিত হয়, সেইটা সাধারণত আমাদের কলেজ লেভেলে স্যার এটা উপস্থিত খুব কম। কারণ কি, আমাদের যারা অনার্সের ছেলে মেয়ে যারা আছে তারা সারা বাংলাদেশের সমস্ত জেলার ছাত্র, রংপুর, দিনাজপুর, পাবনা, সিরাজগঞ্জ, এটা তো অনলাইনে ভর্তি হয় তারা, কাজে বিভিন্ন জায়গার ছাত্র, এবং অনেকেই দেখা যায় এখানে গরিব ছেলে মেয়ে আছে, তাদের পক্ষে এই বিষয়ে করা সম্ভবপর না। তবে সরকার এখন দেশের বিভিন্ন দেশে দেখা গেছে যে অনেক স্কুল কলেজ খোলার পরে কোভিড-19 জন্য সেটা আবার বন্ধ করছে, কেন এখন ইদানিং কিন্তু কোভিড-19 দেখা যাচ্ছে যে আক্রান্তর হার বাড়তেছে, কমে না। আমাদের শুধু বাংলাদেশে একটু হয়তো কম, অন্যান্য দেশে কিন্তু বা গত পরশুদিন যেটা দেখা গেল যে প্রায় আক্রান্ত হয়েছে 4 লাখের উপরে সারা বিশ্বে, আর মারা গেছে প্রায় 6,200-র মতো। কাজেই আমাদেরকে এই দিক দিয়ে একটু সতর্ক থাকা দরকার। যদিও এখন আমাদের শিক্ষক বা স্যারেরা বিভিন্ন সমস্যার ভিতরে আছে, আজকে 9 মাস পর্যন্ত তারা বেতন পাচ্ছেন না, এই ছেলে মেয়ে বেতন দিচ্ছে না। কারণ আমাদের সাধারণত দেখা যায় যে যেমন বেসরকারি কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো যেভাবে
তারা টাকাটা কালেকশন করতে পারেন, কিন্তু আমাদের এই বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ বা কলেজগুলো যেগুলো আছেন এগুলোয় তারা কিন্তু সেভাবে ছাত্ররা টাকা পয়সা দিচ্ছেন না, যার জন্য কলেজ থেকে ঢাকা সিটিতে যেসব স্যাররা আছেন তারা যে একটা আভ্যন্তরীণ বেতন পাইতেন, যে অনারিয়ামটা পাইতেন, সেইটা এখন কিন্তু 9 মাস পর্যন্ত পাচ্ছেন না, যার জন্য শিক্ষকরা খুব খারাপভাবে দিনাতিপাত করতেছেন। আর যে ভালো ভালো প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোয় টাকা নিচ্ছে, যেন মাইলস্টোন প্রাইভেট প্রতিষ্ঠান নিচ্ছেন, এই ফজলাই স্যার, তারা ভালো প্রতিষ্ঠান, তাদের ওখান থেকেও তারা ছেলে মেয়ে টাকা দিচ্ছে, ওখানে শিক্ষকও সচেতন, ছাত্র সচেতন, অভিভাবক সচেতন। এই পরীক্ষার ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী তারা যে সিদ্ধান্তটা নিয়েছেন খারাপ না, কিন্তু রনি স্যার বলছিলেন যে এটা যদি প্রধান শিক্ষকের মাধ্যমে যদি এভাবে নিয়ে নিত তাহলে একটু হয়তো যে ভালো খারাপ হইতো না, মোটামুটি ভাবে যে একটু ছেলে মেয়েদের কিছুটা ফ্রি থাকে। তাই যাই হোক, সৎ ছেলে বা সৎ সরকারের সিদ্ধান্তটা যেটা নিবে এটা তারা ভালো মঙ্গলের জন্য নিয়েছেন, কেন দেশের এই কোভিড-19 ছেলে মেয়েদের মধ্যে আসা যাওয়া মেলামেশা হইলে হয়তো আরো বেশি আমরা আক্রান্ত হইতে পারতাম, এবং তখন এই চাপটাও শিক্ষকদের মাথায় আসতো। আল্লাহ না করুক যদি কোনো খারাপ কিছু হইতো তখন বলতে শিক্ষকদের জন্য তারা শিক্ষকের চাপ দিয়ে ছাত্রদেরকে আসছে, আজকে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যার জন্য মনে হয় না যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তার কোনো নির্দিষ্ট কিছু নাই। আগামী ডিসেম্বর মাসে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেবে, ছেলে মেয়ে খুশি মোটামুটি ভাবে ঘরে যেভাবেই হোক। আর ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় দেখা গেছে আমাদের অনার্স পরীক্ষার জন্য তারাও চাচ্ছে অটো প্রমোশন, অটো পাস, সেইটা ডিগ্রি লেভেলের বেলায় আমার মনে হয় না স্যার এটা অটো প্রমোশন করা ঠিক হবে। এটা আমি এটা একমত না, আমার ব্যক্তিগত মতামত বলতেছি। ইন্টারমিডিয়েট এরা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত এসএসসি পর্যন্ত তারা যে রেজাল্টটা করেছেন সেটা গড় পড়তে করা সম্ভব, কিন্তু ডিগ্রি লেভেলে ব্যয় আগে যখন দেখা গেছে যে 2005-7 সালে ডিগ্রিতে পাস করতো 12%, 6%, 7%, এখন এই শিক্ষা পদ্ধতি পরিবর্তনের জন্য দেখা যায় যে 90%, 80% ছেলে মেয়ে পাস করে। আসলে শিক্ষার এই যে পদ্ধতিটা একটু সহজ হয়ে গেছে। যেমন আমাদের ডিগ্রি লেভেলের কথা স্যার, আমি অনার্স লেভেলের কথা বলি, আমাদের 100 মার্ক 20 মার্ক নিয়ে দিচ্ছি আমরা হইলে হাতে মৌখিক পরীক্ষা, 20 মার্ক লেখাবার দেখা যায় যে 20 মার্ক 120 মার্কের ভিতরে 16, 17, 18, 19 পর্যন্ত নাম্বার অনেক স্যারেরা দিয়ে দিচ্ছেন, বা বিভিন্ন দেখা গেছে অনেক অফিসের কেরানিরও নাম্বার দেয়, অনেক এরকম ঘটনাও ঘটছে, যেটা নিয়ে অধ্যক্ষের অনেক বিবৃতি সৃষ্টি করছে যে কেন তারা এই ধরনের কাজগুলো কম্পিউটারে তারা নাম্বার দিয়ে দিচ্ছে। কাজ এটা একটা খুবই খারাপ জিনিস। 2 নাম্বার হলো যে আমাদের বাকি যে 80 নাম্বার থাকে, 30 নাম্বার থাকে শর্ট, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা আর কি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, আর একটা আমাদের বোর্ড। 30 মার্কে দেখা যায় যেখানে 5টা প্রশ্ন লিখতে হয়, 5টার ভিতরে এখানে হইলেও 5টা প্রশ্ন লিখতে হয়, তাতে দেখা যায় সেখানে যে তারাও মোটামুটি 5-এর ভিতরে তার 5 নাম্বার তারা পাইতেছেন। তাহলে এখানে যে 3/15 ওদিকে পাচ্ছে, 20-এ 30-35 নাম্বার তারা অটোমেটিক পাচ্ছেন। এবার আপনার 50 নাম্বার ভিতরে দেখা 10 নাম্বার, 5 ধরনের 50, সেই নাম্বার লিখতে গেলে সেখানে দেখা যায় 10-এর ভিতরে 6, 7, 8 নাম্বার উঠে যায়। কাজেই এখন লেখাপড়ার মানটা আগের চেয়ে একটু, যদিও আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা লেখাপড়া করাই দিছি, কিন্তু সেই হিসেবে দেখা যায় যে আসলে এটা একটু মানটা আমাদের ছাত্রদের কাছে খুব কম, তারা পড়াশোনা খুব কম করে। কারণ 10-এর ভিতরে দেখা, আমি খাতা দেখে ডিগ্রি অনার্স রেজাল্ট টেবুলেশন পর্যন্ত নিজে করছি, অনেক খাতা দেখি যে একই হলে খাতা আসলে 10-এর ভিতরে 10 একই, ভুল লেখলেও সে 10-এ ভুল ওইটাই ভুল লেখে, ক নাম্বার ভুল হয়েছে সবাই ভুল। আর খুব 1% বা 2% ছেলেদের কাছে আমরা পাই যে সেটা আসলে সত্যিকে তারা মেধাবী যে নাই সেটা, অনেক মেধাবী ছেলে মেয়ে আছে। এখন আমাদের অনার্সের, আমার কলেজে 10টা-11টা সাবজেক্ট অনার্স আছে, দেখা যায় রেজাল্টে ফার্স্ট ক্লাসই বেশিরভাগ। আগেকার যুগে আমাদের যদি একটা অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়া খুব কম, দেখা যায় যে একটা কলেজের ভিতরে 560টা ছেলে ফার্স্ট ক্লাস পাইছে, এই একটা জিনিস। আর সরকারের সিদ্ধান্ত যেটা নিয়েছেন, যেটা নিয়ে আমাদের নজরুল ইসলাম স্যার যে বললেন যে আসলে সরকারের সিদ্ধান্তটা ঠিক হয়েছে কিনা, যদিও এখন এই পরিস্থিতির জন্য কোভিড-19 জন্য করাটা ঠিক হয়েছে, যদি এই পরবর্তী একটা সবসময় তো কোভিড-19 থাকবে না। কাজেই আমি গতকালকে একটা দেশে দেখলাম যে তারা ক্লাস 1 থেকে 16 বছর পর্যন্ত কোনো পরীক্ষাই নেয় না। বিশ্বে আমরা দেশটা নামটা কি জানি ভুলে গেলাম, জানি তারা কোনো পরীক্ষা নিচ্ছে না, কিন্তু তারা ছেলেদের মেধা অনুসারে তারা আস্তে আস্তে প্রমোশন দিয়ে দিচ্ছে। কাজেই এইটা কোনো ব্যাপার না, মেধা যাদের আছে তারা সেটা এটা যুগল বিজয়ে পারাইতে পারবে, কোনো সমস্যা হবে না। আমরা সরকারের সিদ্ধান্ত কে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং আমাদের এই কোভিড-19 তারা যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না। আমরা তাদের সাথে একমত হিসেবে তাদের সম্মতিকে স্বাগত জানাইতেছি। আর আমাদের যে
ডিগ্রির অনার্সে ভর্তির ব্যাপারে নিয়েও কথাবার্তা চলতেছে যে কিভাবে সেইটা ভর্তি করা যাবে। সেটা আমাদের ওইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা যাচ্ছে যে সংক্ষিপ্ত ছিল পরীক্ষা নিয়ে তারা ভর্তির ব্যবস্থা করবেন। এইটা ডিগ্রি লেভেলের ব্যাপারে স্যার আবার আপনার কাছে আসবো। জি মজুর ভাই, আপনার কাছে আবার আসবো। আমি অধ্যক্ষ ফজল স্যারের কাছে যাব। আমাদের সাথে অনেক দর্শক আছেন। ক্যাম ইমরান, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? অধ্যক্ষ ফজল আলী স্যার? জি জি শুনতে পাচ্ছি। আমি দর্শকদের মতামত আপনি একটু শুনবেন, সেভাবে একটু কথা বলবেন। জি আমাদের সাথে আছেন ক্যাম ইমরান এবং অনেক অনার্স মাস্টার শিক্ষকদের অনার্স এমপিভুক্তির বিষয়ে এবং আমাদের যে জাতীয় বিষয় ভিসি মহোদয় যে মন্তব্য করেছেন এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য বলেছেন। আমি শুধু দুটি কথা বলতে চাই যে আজকের যে টপিকসটা আমাদের বর্তমান ও ভবিষ্যতের শিক্ষা, যে আজকে যে অটো পাস না হলে অ্যাসাইনমেন্ট বা মূল্যায়ন, আসলে যেটা মজিব ভাই বলেছেন সারা বিশ্বে এই সমস্যা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আমি বলতে চেয়েছিলাম এটাই যে ঢাকা বা 20টি প্রতিষ্ঠান কিন্তু বরাবরই বিগত দিনের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে। সেই প্রতিষ্ঠানের কমপক্ষে 10টি বা 5টি প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রিন্সিপালের মতামত নিলে সরকারের জন্য আরেকটু কষ্ট কম হতো। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, উপমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ আমরা জানি, কিন্তু তারপরও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মতামত নিলে আরো অনেক ভালো সিদ্ধান্ত হলো। আমি যে এটা বলতে চাচ্ছিলাম যে অনলাইন ক্লাস হচ্ছে, সরকার হাজার হাজার কোটি টাকা কিন্তু খরচ করছে এবং আমরা শিক্ষকরাও কিন্তু ওয়াইফাই মেগাবাইট কিনে কিনে আমরা অনেক সময় ফকিরের পর্যায়ে পড়ে গেছি। এমনি বেতন পাই না প্রতিষ্ঠানের, সেখানে প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা আমরা পাই না। নন এমপুরা মেগাবাইট স্মার্টফোন নাই, অ্যান্ড্রয়েড নাই। এই যে অনেকে ঢাকার বাইরে চলে গেছে গ্রামে, এটা কিন্তু অবস্থার একটা আছে। আজকে যে অ্যাসাইনমেন্ট যারা নিয়ে লেখাপড়া করবে না বা অনেকে গ্রামে চলে গেছে, আপনি দেখেন এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শুধু কিন্তু শিক্ষকরা, সেখানে ব্যবসা কিন্তু আছে, কিভাবে ক্যান্টিন আছে, লাইব্রেরি আছে, তারাও কিন্তু, এবং একটি প্রতিষ্ঠানের পাশে দোকান, ব্যবসায়ী বিভিন্ন খাবারের দোকান থাকে, তাদের লাইব্রেরি থাকে, বইয়ের ব্যবসা থাকে বিভিন্ন, তারা কিন্তু ব্যবসা গুটিয়ে তারা কিন্তু গ্রামে চলে গেছে। মাননীয় শিক্ষামন্ত্রী যদিও তাদের কথা ভাবছেন, কিন্তু স্পষ্ট করে অনেক গার্ডিয়ানরাই স্কুলে আসে না, বেতন দিতে চায় না। আমাদের এই শিক্ষকদের করুণ অবস্থা কিন্তু আমরা আছি। নন এমপু আপনি দেখেছেন কিন্ডারগার্টেন শিক্ষকরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য তারা মানববন্ধন করেছে, আজকেও আমাকে ফোন করেছে, এবং তারা কিন্তু করুণ অবস্থায় বেঞ্চ স্কুল বিক্রি করে অনেক ওষুধের দোকান, বিভিন্ন জুতার ব্যবসা চলে গেছে। শিক্ষকদের কথা ভাবতে হবে। তো পরীক্ষার যে আপনার যদি বই না পড়ে, যেহেতু টপিকসটা কিন্তু বর্তমানে ভবিষ্যতের শিক্ষার যে দুর্বলতাটা, আমি ওইদিকে মিনিং করছি যে আপনি 72-এর পাস করতে আমরা দেখেছি যে আপনার সেখানে ফিউচার একজনের টপিকস ব্যঙ্গ দিয়ে ফুটুরি, FUTURE ফুটুরি, অর্থাৎ এই হলো কোভিড-19 এর শিক্ষা ব্যবস্থা। এই যদি অবস্থা হয়, আপনি কোভিড পাস বলবে, অটো পাস, এই দুর্বলতাটা কিন্তু সারা জীবন বহন করতে হবে। তাহলে অনলাইন যে ক্লাস আমরা নিলাম, সেই ক্লাসটা মূল্যায়ন হতো। অনলাইন পরীক্ষা, সরকার অনলাইন পরীক্ষা নিয়ে তাদেরকে মূল্যায়ন করার একটা সিদ্ধান্ত কিন্তু দিতে পারতো। আমি ধন্যবাদ জানাই সরকারকে, কিন্তু বলছিলাম যে অনলাইন ক্লাস নেওয়ার আউটপুটটা কি, সেখানে আউটপুট তো আসবে কখন? অনলাইনের মূল্যায়নের ভিত্তিতে তাদেরকে আমরা অ্যানুয়ালি একটা প্রগ্রেসিভ বোর্ড দিতে পারতাম, কিন্তু সেটা কিন্তু এখন আপনি মূল্যায়ন করছেন, আপনি অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আপনি নাম্বার পড়তে কিন্তু প্রিন্সিপালই দিবে বা শিক্ষকরাই দিবে। সেই প্রতিষ্ঠানে কিন্তু আসছি আমরা, আমাদের ছাত্রছাত্রী যদি বই না পড়ে, তাহলে তাদের পুঁথিগত বিদ্যা বা আগামী দিনে তারা যে একটা দুর্বলতা, আপনি দেখেন বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এর 1000 প্রতিষ্ঠানে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় নেই, যেটা অধ্যক্ষ ফজল স্যার তার ফেসবুক ওয়ালে লিখেছেন। আমরা আমাদের এই দুর্বলতার সারা জীবন আমাদের বহন করতে হবে এই ছেলে মেয়েগুলি। এই কথা ভাবতে হবে যে আজকে যারা দুর্বল, যারা লেখাপড়া করে না, তাদের জন্য হয়তো সুবিধা, কিন্তু যারা মেধাবী ছাত্র তাদের মনের ভিতরে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে, তাদের হৃদয়ে, যে আমি একটা ভালো রেজাল্ট করতাম। তারা কিন্তু মেধাবী, তারা পড়তে চায়, বইয়ের সাথে সম্পর্ক রাখতে চায়। এই বিষয়টা কিন্তু ভাবতে হবে আমাদেরকে, আগামী দিন নিয়ে ভাবতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছিলাম যে আমার যে বক্তব্যটা ছিল আজকের যে টপিকসটা, এটা যে শিক্ষাটা কোথায় যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, উদ্ভুত উটের পিঠে কি আমরা শিক্ষা দিয়েছি আমাদের শিক্ষকদের? যে আমরা আজকে সরকার মাননীয় প্রধানমন্ত্রী 15,000 দিয়েছেন এককালীন, আবার আমরা দেখেছি ব্যান বেস থেকে আবার তথ্য নেওয়া হচ্ছে, সেখানে বিকাশ বিভিন্ন ভাবে একটা সমাজে আবার সেটাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে একটা সিদ্ধান্তে কিন্তু আমরা ঠিক থাকতে পারছি না।
তাহলে এইগুলি ভাবতে হবে, কেন আমরা ঠিক রাখতে পারছি না, একটা অথেন্টিক সিদ্ধান্ত আমরা নিতে পারছি না শিক্ষার ক্ষেত্রে। কোথায় যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার ভিতরে কি অশুভ কোনো চক্র আছে কিনা, শিক্ষাকে ধ্বংস করতে চাচ্ছে কিনা, এগুলো এখন ভাবার সময় এসেছে। আমাদের সর্বোপরি প্রয়োজন জাতীয়করণ। অনার্স পাশের শিক্ষক 28 বছর ধরে এমপো হয় নাই, সেখানে বিষয়গুলি ভাবছে না। জাতীয় বিসি মহোদয় সেখানে তার ব্যক্তিগত মতামত দিয়েছেন, বিভিন্নভাবে কথা বলেছেন। আমি এই লাইভ থেকে বলতে চাই, বিসি মহোদয় আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে অনার্স মাস্টার শিক্ষকদের অবিলম্বে এমপিভুক্তির ব্যবস্থা করুন, নতুবা তারা আন্দোলনে যাবে। শিক্ষার কিন্তু এই উচ্চ শিক্ষা আরো 10 নামবে। এমনি যে দুর্বলতা নিয়ে তারা পাশ করবে আগামী দিনে, ভবিষ্যতে এই অনার্স মাস্টার শিক্ষকরা কিন্তু আপনার কলেজ থেকে বাদ দিতে পারবে না, তারা কিন্তু থেকেই যাবে। তাদের মনের ভিতরে কোনো আনন্দ থাকবে না, তাদের বেদনা হৃদয়ে নিয়ে তারা পাঠদান করবে কি? কারণ একজন ক্ষুধার্ত শিক্ষক একজন তৃষ্ণার্ত শিক্ষার্থীর শিক্ষা দান করতে পারে না, তার পিপাসা মিটাতে পারে না। সেই বিষয়গুলি ভাবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। অধ্যক্ষ ফজলে স্যার, আপনি আমাকে বলবেন যে এই অনার্স পাশের শিক্ষকদের দীর্ঘদিন এমপো না হওয়ার পিছনে বড় কারণ কোথায়? সেখানে আমলাতান্ত্রিক জটিলতা না কোথায়? কেন হচ্ছে না দীর্ঘ 28 বছর? তারা কিভাবে পাঠদান করবে? এই দুর্বলতা সারা জীবন বয়ে বেড়াতে হবে আমাদের প্রজন্ম আগামী দিনে। এ বিষয়ে যদি অধ্যক্ষ ফজলে স্যার আপনি একটু ব্যাখ্যা করেন সংক্ষেপে। জি স্যার, ধন্যবাদ। আমি অনার্স মাস্টার শিক্ষকদের কাছে বিষয়ে যাওয়ার আগে আরেকটি বিষয় ক্লিয়ার করি। মূল্যায়ন আর পরীক্ষা কিন্তু এক জিনিস না, বা অটো প্রমোশন আর হলো অটো প্রমোশন। আমাদের কিন্তু যে কার্যক্রমটি আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে, এটা কিন্তু অটো প্রমোশন না, এটা অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হবে সেটা তার পাঠ্যপুস্তক থেকে দেওয়া হবে। তবে শিক্ষা মন্ত্রণালয়কে আমি বিনীতভাবে অনুরোধ করব, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেকই কিন্তু আমরা অনলাইন পরীক্ষা, অনলাইন ক্লাস নিয়েছি, যাতে শিক্ষা মন্ত্রণালয় যখন প্রজ্ঞাপন জারি করবে, প্রজ্ঞাপনের মধ্যে যাতে এই বিষয়টি সংযুক্ত করা হয় যে যারা প্রয়োজনীয় সংখ্যক অনলাইন ক্লাস এবং অনলাইন পরীক্ষা নিয়েছে তাদের অ্যাসাইনমেন্টও নিবে, তার পাশাপাশি অনলাইন পরীক্ষা এবং অনলাইন ক্লাসের যে মূল্যায়ন, সেই মূল্যায়নও যাতে পাশাপাশি রেখে সেটাকে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমার যে প্রতিষ্ঠান ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং এরকম আরো বেশ কিছু প্রতিষ্ঠান আছে, আমরা অধিকাংশ ক্লাসের প্রায় 100% সিলেবাস অনলাইনে আমরা ক্লাস নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করেছি এবং পরীক্ষাও নিয়েছি। কাজেই এখন সেটাকে, এবং সেখানে সরকারের সম্মতি ছিল বা সরকারের নির্দেশনা ছিল, এছাড়া সরকারও অনলাইনে প্রচুর ক্লাস নিয়েছে মাউসির মাধ্যমে বা আমাদের বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে। কাজেই সেটাকে একবারে যাতে জেরে ফেলে দেওয়া না হয়, সেটা যাতে একটা বিকল্প হিসাবে রাখা হয় এই প্রমোশনের ক্ষেত্রে বা পরবর্তী ক্লাসে উত্তীর্ণের ক্ষেত্রে। এই বিষয়টি আমি শিক্ষা মন্ত্রণালয়কে বিনীতভাবে অনুরোধ করবো। আরেকটি বিষয় হলো, আমাদের মুজিবুর রহমান স্যার বলছেন যে উচ্চ শিক্ষায় অটো প্রমোশন বা এই জাতীয় কিছু না। শিক্ষামন্ত্রী মহোদয় সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন উচ্চ শিক্ষায় এই ধরনের কোনো প্রমোশন হবে না বা এইভাবে সার্টিফিকেট দেওয়া হবে না, এটা স্পষ্ট করেই বলে দিয়েছেন। সেখানে যেভাবে হোক পরীক্ষার ব্যবস্থা করা হবে বা মূল্যায়নের বিভিন্ন যে ক্রাইটেরিয়া আছে সেগুলো অ্যাপ্লাই করা হবে। এখন আমি যে জায়গায় যাব সেটা হলো অনার্স মাস্টার শিক্ষকদের, বেসরকারি অনার্স মাস্টার শিক্ষকরা তারা আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে। বিশেষ করে আমি বলবো, যদি কোনো পরিবারের যিনি অভিভাবক তিনি যদি পরিবারের সন্তানদের বা পরিবারের অন্য সদস্যদের খোঁজ খবর ঠিক মতো না রাখেন এবং যদি তাদের ভালো মন্দের দিকে তার খোঁজ না থাকে, তাহলে আমি বলবো যে ওই পরিবারের ওই অভিভাবকটি অযোগ্য এবং তিনি এক ধরনের স্বৈরাচার অভিভাবক, এবং সেই অভিভাবককে ওই পরিবারের সদস্যরা প্রত্যাখ্যান করবেই এবং একদিন না একদিন সেটা তার কাছে ফিরে আসবে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, উনি কয়েকদিন আগে যে বিষয়টি বলেছেন যে অনার্স মাস্টার শিক্ষকেরা এরা কেন বিসিএস দিল না, আমি বিনীতভাবে অনুরোধ করবো, উনি একজন অত্যন্ত বিজ্ঞ একজন শিক্ষাবিদ, তার কাছে অনুরোধ করব, এমপিও ভুক্ত হতে কি বিসিএস লাগে নাকি? কোথায় এমপিও ভুক্ত হতে অন্য যাদেরকে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষককে যে এমপিও দেওয়া হয়েছে
তারা কি বিসিএস দিয়ে এমপিও নিয়েছে? অনার্স মাস্টার শিক্ষকেরা কি বিসিএস চাচ্ছে? তারা কি সরকারি কলেজের শিক্ষক হতে চাচ্ছে? তারা কি সরকারি চাকরি চাইছে? তারা তো চাইছে এমপিও। কাজেই আমি বিসি মহোদয়কে অনুরোধ করব, আপনি তাদের অভিভাবক, আপনি নট অনলি অনার্স মাস্টার শিক্ষকের অভিভাবক, ওই অনার্স মাস্টার শিক্ষকদের প্রত্যেকেরই পরিবার আছে, তার স্ত্রী পুত্র কন্যা সন্তান মা বাবা আছে, তারাই বাংলাদেশের নাগরিক। তাদের প্রতি আপনাকে সহানুভূতিশীল আচরণ করার জন্য আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি। আমি বলবো আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়, শিক্ষা উপমন্ত্রী মহোদয় বা শিক্ষা মন্ত্রণালয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনার্স মাস্টার শিক্ষকদের প্রতি অনেক সংবেদনশীল, অনেক সহানুভূতিশীল পর্যায়ে চলে আসছেন। এখন বিসি মহোদয় যদি সক্রিয়ভাবে তাদের পক্ষে কাজ করেন, ইনশাল্লাহ তাদের এমপিও হয়ে যাবে আমার বিশ্বাস। কাজেই বিসি মহোদয়কে আমি অনুরোধ করব, আপনার পরিবারের সদস্যদের জন্য, আপনার সন্তান তুল্য এরা, আপনার সন্তানের দুধ ভাতের ব্যবস্থা আপনি করবেন না তাদেরকে অনাহারে রাখবেন, এটা আপনি ভেবে দেখুন। আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করুন যে আপনার সন্তান আজকে যদি না খেয়ে থাকে, আপনি কি খেয়ে ঘুমাতে পারবেন কিনা? আপনি যদি খেয়ে ঘুমাতে চান, আপনার সন্তানকে না খাইয়ে আপনি ভালোভাবে খেয়ে দিয়ে ঘুমাতে চান, তাহলে আপনি ঘুমান, তাহলে আমার কোনো কথা নেই। আর না হলে আপনার সন্তানদের, আপনার এই পরিবারের সদস্যদের কথা আপনি বিবেচনায় রাখুন। আমি তো মনে করি বিসি মহোদয়ের গুম হওয়ার কথা না যে আপনার এই বেসরকারি অনার্স মাস্টার শিক্ষকরা তাদের পরিবারবর্গ নিয়ে কিভাবে আছে, তাদের পাশে দাঁড়ানোর প্রথম দায়িত্ব হলো বিসি মহোদয়ের। আমি বিসি স্যারকে অনুরোধ করব, আপনি তাদের এমপিওর জন্য প্রয়োজনে বিশেষ ভাবে দায়িত্ব নিয়ে দরকার হয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে যান, গিয়ে বলেন যে আমার এই অনার্স মাস্টার শিক্ষকেরা না খেয়ে আছে, এদের সংখ্যা তো অল্প, বাংলাদেশের লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে, এই কয়েকজন শিক্ষককে, এই 4-5 হাজার শিক্ষককে কয় টাকা লাগে তাদের এমপিও মুক্ত করতে? দিয়ে তাদেরকে বাঁচান, তাদের পরিবারকে বাঁচান। তাদের পরিবার, এখানে 2টা 3টা 4টে ফার্স্ট ক্লাস পাওয়া লোক আছে, এরাও মুক্তিযুদ্ধ করেছে, এদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধ করেছে, তাদের বাঁচান। এই হলো আমার অনার্স মাস্টার শিক্ষকদের ব্যাপারে একটি কথা। আর যে বিষয়টি জাতীয়করণ, অত্যন্ত ভাইটাল ইস্যু। বাংলাদেশ শিক্ষক সমিতির ফেসবুক পেজে সদস্য সংখ্যা প্রায় 55,000। এটা আমার তথ্য না, এটা গুগলের তথ্য, যে কেউ সার্চ দিয়ে দেখতে পারেন। আমি লাইভে আসার আগেও দেখেছি 54,800 প্লাস সদস্য সংখ্যা বাংলাদেশ শিক্ষক সমিতিতে আছে। আরেকটা শিক্ষক সমিতি যারা স্বাধীনতার নাম দিয়ে শিক্ষক সমিতি করছে বা শিক্ষকদের সম্পর্কে নানান কিছু বলছে, শিক্ষকরা তাদেরকে যে আজকে প্রত্যাখ্যান করছে, তার একটি প্রমাণ হলো এই গুগলে সার্চ দিয়ে দেখেন তাদের সদস্য সংখ্যা 9,900। তারা দাবি করে সারা দেশে তাদের প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিটে তাদের সংগঠন আছে, আর বাংলাদেশ শিক্ষক সমিতির নাকি সংগঠনই নাই। আজকে সার্চ দিয়ে, এখন সার্চ দিয়ে দেখুন বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্য সংখ্যা, ফেসবুকে সদস্য সংখ্যা প্রায় 55,000, 54,800 প্লাস। আর স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সংখ্যা 9,900 প্লাস। আর একটি নিউজ পোর্টাল আছে শিক্ষক দৈনিক শিক্ষা, সেটার সদস্য সংখ্যা ফেসবুক লাইভ, ফেসবুকে গিয়ে চেক করে দেখেন, গুগলে সার্চ দিলেই পাবেন, সেটা হলো 37,000। আমি বাংলাদেশের শিক্ষক সমাজকে বলবো, আপনারা যদি জাতীয়করণ চান, আপনারা জাতীয়করণ আপনার জন্য চাবেন না, আপনারা জাতীয়করণ চাবেন বাংলাদেশের নাগরিকদের জন্য, বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য, বাংলাদেশের অভিভাবকদের জন্য। আপনার হৃদয়ে যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা থাকে, আপনার হৃদয়ে যদি স্বাধীনতার চেতনা থাকে, আপনার হৃদয়ে যদি মুক্তিযুদ্ধের চেতনা থাকে, সবাই বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে, বাংলাদেশ শিক্ষক সমিতির ছাতার নিচে চলে আসুন। স্বেচ্ছা প্রণোদিত হয়ে জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় সংগঠনকে শক্তিশালী করুন। সবাই এক ছাতার নিচে চলে আসুন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার এই সোনার বাংলায় শিক্ষার বৈষম্য দূরীভূত হবে।
এবং এই কাজটি এই মুজিব বর্ষকে আলোকিত করার জন্য, মুজিব বর্ষকে ইতিহাসের একটি মাইলস্টোন হিসাবে তৈরি করার জন্য ইনশাআল্লাহ সামনে জননেত্রী শেখ হাসিনা যাতে করে সেই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হন। জি, আপনি যেটা বলছিলেন এটা দৈনিক শিক্ষকদের কথা হবে, দৈনিক শিক্ষকদের কথা, দৈনিক শিক্ষা নয় মনে হয়, দৈনিক শিক্ষকদের কথা। সেখানে আমাদের না বাংলাদেশ শিক্ষক সমিতির নজরুল বাসিস, যেটা বাংলাদেশ শিক্ষক সমিতির নজরুলের 54,800 সদস্য আছে ফেসবুকে, আর স্বাধীনতা শিক্ষক পরিষদের 9,900 আছে, আর দৈনিক শিক্ষায় আছে 37,000 প্লাস। আচ্ছা, দৈনিক শিক্ষা মানে আচ্ছা, জি জি, সিদ্দিক রহমান সাহেব যেটার সম্পাদক, এটা গুগলে সার্চ দিলে যে কেউ দেখতে পারবে। এখানে আমি বলতে চাই যে আমাদের আরো অনেক আমরা একটু দেখেই করছি, যারা শিক্ষক না এমনদেরকে আমরা নিচ্ছি না, সেই কারণে অনেক অভিভাবক ছাত্রও কিন্তু আসতে চায়। তো আমার মনে হয় যেহেতু আমরা জাতীয় গণ আন্দোলন করছি, আমাদের সাথে এই ছাত্র অভিভাবকদের সংযুক্ত করা যায় কিনা এটা আমরা আমাদের প্রেসিডিয়াম বোর্ডের সিদ্ধান্ত নিব। তো আমরা প্রায় শেষের দিকে আমি অধ্যক্ষ ফজল স্যারের কাছে আবার আসবো। আমাদের সাথে যে বিষয়টা হলো জাতীয় বিষয়ে বিসি মহোদয়ের বাসভবনে এই অনার্স মাস্টার শিক্ষকরা তারা যেতে চায়। 33,000-এর মতো প্রায় শিক্ষক তারা আমাকে মেসেজ করেছে যে অন্য বছরের জন্য এই জাতীয় বিষয়ে বিসি মহোদয়ের বাসভবনে গিয়ে তারা ওখানে অনশন করতে চায়। আমি আগামীকাল মুজিবুর স্যারকে অনুরোধ করব, আমরা জাতীয় বিষয়ে বিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে চাই আপনারকে নিয়ে। আপনি যদি একটু সময় দেন চলে আসবেন, আমরা বিসি মহোদয়ের যে কোনো ভাবে উনি যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় অনার্স মাস্টার শিক্ষকদের এমপিওভুক্ত করা খুব একটা কঠিন বিষয় না। এবং সেখানে দেখেন যে অনেক কলেজ শিক্ষক সমিতি আছে, বিগত দিনে অনেক ছিল, বাকশিস ছিল, বাক বিশেষ, কোনো উদ্যোগ নেয় বলে আমার মনে হয় না। নতুবা 28 বছর তারা ক্ষুধার্ত থাকতে পারে না, অনিম্প থাকতে পারে না। আজকে কেন এই জননেত্রী শেখ হাসিনার শিক্ষা বান্ধব সরকারের এই আমলে তাদেরকে এই করোনার এই সময় তাদেরকে অনশনে যেতে হয়, মানববন্ধন করতে হয়। কিছুদিন আগেও আমরা দেখেছি 3 দিন তারা কিন্তু এই কষ্ট করেছেন এবং তারা না খেয়ে আছেন, চরম কষ্টে আছেন। এগুলো আমাদের কাছে আসলে খারাপ লাগে। সেখানে আরেকজন দর্শক আমাদেরকে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের যে ডক্টর ডিগ্রি বা তাদের যে সনদ সেগুলো কিন্তু একটু পরীক্ষা নিরীক্ষা করা দরকার আছে। কারণ অনেক সময় অনলাইনে এই যে ডক্টরের সনদ বিভিন্ন ভাবে নেয়, এগুলো অনেক কিন্তু জালিয়াতি হয়। শুধু শিক্ষক না, এটাও কিন্তু যাচাই বাছাই করার জন্য দাবি উঠছে। আজকে লেখাপড়া করে অধ্যক্ষ ফজল আলী স্যার ভালো ভালো প্রতিষ্ঠানে পড়েছেন, লেখাপড়া করলে নিজের রক্ত কিন্তু পানি হয়ে যায়, তখন সেখানে একজন শিক্ষিত মানুষের জন্য কিন্তু মায়া হয়। ভুয়া সার্টিফিকেট হইলে কিন্তু মায়া মমতা থাকে না কারো প্রতি। তো বিষয়গুলি কিন্তু এখন ভেবে দেখার সময় এসেছে। আর আমি যেটা বলছি যে আমরা জাতীয়করণের জন্য সংগ্রাম করছি এবং আমরা 5 অক্টোবর সারা বাংলাদেশের প্রায় লক্ষাধিক শিক্ষক করোনার এই সময়ে নিরাপদ দূরত্বে তারা কিন্তু দাবি জানিয়েছে মুজিব বর্ষে জাতীয়করণের জন্য, এবং এটা প্রাণের দাবি। জাতীয়করণের বেতন বৈষম্য দূর হবে, শিক্ষার গুণগত মান উন্নয়ন হবে, বিশ্বমানের শিক্ষা বাস্তবায়ন হবে, এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল অবৈতনিক শিক্ষা দর্শন বঙ্গবন্ধুর বাস্তবায়ন হবে, এবং প্রধানমন্ত্রী দপ্তর বা সরকার আন্তরিক। সেখানে আমরা দেখেছি একটি শিক্ষক সংগঠন সোহরাওয়ার্দী উদ্যানে তারা মুজিব বর্ষ উদযাপন করবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, অথচ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখন আবেদনও পৌঁছায় নাই, অথবা আবেদন সম্মতি না দিলে তো লেখাও যায় না মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। সেখানে হয়তো লিখতে পারে যে আবেদন করা হয়েছে, সম্মতি পেলে আমরা এটা করবো। আমি মুজিবুর ভাইয়ের কাছে জানতে চাই, আপনি তো কলেজ শিক্ষক সমিতির সভাপতি, সারা বাংলাদেশের কলেজ শিক্ষকরা আপনার নেতৃত্বে 5 অক্টোবর সমাবেশ করেছে। আগামী দিনে এই জাতীয়করণের যে আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা কি ভূমিকা নিচ্ছেন, এবং অন্য একটি সংগঠন যে জাতীয়করণ আন্দোলনকে ভিন্ন খাতে বা স্তীমিত করে রাখার জন্য শিক্ষকরা যাতে ওই আশায় থাকে। তারা এখন, আমরা তো চেয়েছিলাম 31শে ডিসেম্বরের ভিতরে, আমরা সরকারকে বলেছি বিষয়টা ভেবে দেখার জন্য, নতুবা আমরা জানুয়ারিতে সংবাদ সম্মেলন করে সকল শিক্ষক সংগঠন ঐক্য করার একটা আমাদের ভিউ ছিল। আজকে আমরা দেখেছি যে আপনার বি টিম, সি টিম
এই সমস্ত করে ছোটখাটো দিয়ে একটা সুপরিকল্পিত ভাবে একটা দিয়ে কর্মসূচি, এটা আরো 5 মাস, মার্চ 17 মার্চ মানে মুজিব বর্ষ শেষ, সেদিন মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়করণ ঘোষণা দিবেন এমনটি তো আমরা আশা করছি না। এর আগে আমাদেরকে কর্মসূচি দেওয়া, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা, অনেকগুলি প্রক্রিয়া কিন্তু আছে। এই হুট করে কোনো সিদ্ধান্ত দেওয়া কি আদৌ ঠিক হয়েছে? মুজিবুর ভাই, আপনি যদি একজন কলেজ শিক্ষক সমিতির নেতা হয়ে আমাদেরকে একটু এই বিষয়টা বলেন এবং আগামী দিনের কর্মসূচি কি হতে পারে আমাদের একটু আপনি বলবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ফজলের অনেক মূল্যবান বক্তব্যের জন্য। আমি ফার্স্টে একটু অনার্স ভাষা শিক্ষকদের সম্পর্কে একটু 2-1 মিনিট কথা বলবো, যেটা হয়তো অনেকেই জানেন না। স্যার একটা কথা বলছেন যে জাতীয় বিষয়ে বিসি স্যার নাকি বলছেন যে অনার্সের শিক্ষক কেন বিসিএস দিল না। যারা এখানে কলেজে আপনারা জানেন, আমি জানেন কিনা, যে সমস্ত শিক্ষকরা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স খোলার জন্য প্রতি সাবজেক্টে 7 জন শিক্ষক লাগে। 2 জন আমাদের এমপিভুক্ত শিক্ষক আছে, বাকি 5 জন শিক্ষক আমরা এনটিএসসির মাধ্যমে তারা পাশ করা শিক্ষক আমরা বিজ্ঞপ্তি দেওয়ার পরে তারা দরখাস্ত করে, দরখাস্তের পরে যাচাই বাছাই করে আমরা রাখার পরে এরপরে ইন্টারভিউ কার্ড পাঠাই, কার্ডের পরে জাতীয় বিষয় প্রতিনিধি এবং ডিজির প্রতিনিধি সহ লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা দেওয়ার পরে তারা এখানে তাদেরকে নিয়োগ প্রাপ্ত, বৈধ নিয়োগ। এখানে কোনো জালিয়াতি বা কারচুপি আমি জানি না। আমার কলেজে যেগুলো আমি দেখছি একদম অল ফার্স্ট ক্লাস রেজাল্ট আছে, বহুত 99% বলতে গেলে, এবং মেধাবী ছেলে মেয়ে সবাই মেধাবী। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে জাতীয় বিষয়ে আমাদের একটা কন্ডিশন দিয়েছিল যে আপনারা অনার্স খোলার সময় আমরা 300 টাকার স্ট্যাম্পটা শর্ত দিয়ে আনছি যে তাদেরকে আমাদের বেতন দিতে হবে। কিন্তু আমরা এখন বর্তমানে যারা এমপিভুক্ত শিক্ষক বা কলেজে যে অবস্থান আছে, কোনো ছাত্রছাত্রী 9 মাস পর্যন্ত আমাদের কোনো বেতন দেয় না। বেসরকারি যেমন বিশ্ববিদ্যালয়গুলো আছেন সেখানে তারা কিন্তু আমার ছেলেমেয়েরা লেখাপড়া তারা সেশন চার্জ দিচ্ছেন, কিন্তু বেসরকারি আমাদের স্কুল কলেজগুলো যেগুলো আছে কোনো ছাত্ররাই কিন্তু বেতন দিচ্ছেন না। কাজেই এখন শিক্ষকরা তারা একদম মানবতার জীবনযাপন করতেছে। ফজল সাহেব বলছেন যে তাদের এখন আহার, বাসস্থান, বস্ত্র, সামাজিক অবস্থান, ছেলে মেয়ে, পরিবারের কাছে তারা একদম মানে অসহায় একজন ব্যক্তি। একটা লোক এমএ পাস সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরে তারা আজকে তার সংসারে হাল ধরতে পারতেছে না, বাচ্চার কাপড় দিতে পারতেছে না, বাজারে খাবার দিতে পারতেছে না। যেখানে 1 কেজি আলু কিনতে এখন 50 টাকা দিয়া, চালের কেজি 60 টাকা, এখানে পেঁয়াজের কেজি 80 টাকা, তারা কিভাবে এই শিক্ষকরা বাঁচবেন? এখন অনাহারি। আমি জানার মতে সারা বাংলাদেশে শিক্ষকদের সাথে কথা হয়, তারা দেখা গেছে যে অনেকেই যারা ঢাকা ছিটিয়ে আছে 4 মাস, 5 মাস, 8 মাস পর্যন্ত বাসা ভাড়া দিতে পারতেছে না, বাসা ভাড়া বন্ধ, দোকানে বাকি খাইতেছে টাকা। এখন লজ্জায় তারা ঘরের মধ্যে গৃহবন্দী বলতে গেলে। তাদের অবস্থান এত খারাপ যেটা বলা যাচ্ছে না। এই অনার্স মাস্টার শিক্ষকদের আমরা দাবি করি 100% এই 28 বছর পর্যন্ত বিগত ভুল ত্রুটি যাই হোক, যাদেরই থাক, যে সরকারই করুক, এখন আমরা আশা রাখি 31শে ডিসেম্বরের ভিতরে আমাদের এই আশা সমস্ত পাহাদার শিক্ষককে যারা আছে, পাহাদার সামথিং বেশি কম হইতে পারে, তাহলে তাদেরকে যেন এমপিভুক্ত করা হয়। তারা বৈধ, তারা লিগ্যাল শিক্ষক। বরংশ আগেকার যুগে যারা নিয়োগ পাইছে তাদের চেয়ে এখন যারা অনার্স মাস্টার শিক্ষক তারা 100% মেধাবী। তারা এনটিএসসি পাস করে আসে, 1 লাখ পরীক্ষাতে 20,000 পাস করে, 22,000 পাস করে। আপনারা জানেন স্যার, যেখানে 20,000 1 লাখ 22,000 সালে পাস করা তারা এখানে ঢুকছেন, তারা আজকে বেতন নাই, তারা সমাজের একজন অবহেলিত ব্যক্তি। যারা সর্বোচ্চ ডিগ্রিধারী লোক তাদের চেয়ে একদম মানে রিক্সা এখন স্বচ্ছ। আপনি সংক্ষেপে শেষ করবেন। আপনি আন্দোলন জাতীয়করণের বিষয়ে আপনি বলেন, জাতীয়করণ বিষয়ে আপনি কর্মসূচি বলেন। জাতীয়করণ সম্বন্ধে বলতেছি আমরা এখন একটাই দাবি আমাদের, আসলে যদি জাতীয়করণ হয় এই অনার্স মাস্টার শিক্ষকরা আমাদের সাথে জাতীয়করণ হয়ে যাবেন। এটা আইন, বিগত দিনে যারা হয়েছে এভাবে। আমরা একটা আলটিমেটাম দিয়েছি সরকারের কাছে যে 31শে ডিসেম্বরের ভিতরে এই মুজিব বর্ষেই আমরা ঘোষণা চাই। আমাদের অবস্থান থেকে আমাদের 5ই অক্টোবরে যে শিক্ষক সমাবেশ, এটা দেখার পরে অনেক শিক্ষক নেতাই তারা প্রতিহিংসায় তারা জ্বলতেছে, কারণ এত বড় সমাবেশ এই করোনার ভিতরে কেউ করতে পারেন। এবং আমরা সে সরকারের নিয়ম কানুন মেনে দূরত্ব বজায় রেখে মোটামুটি যতদূর সম্ভব এই কোভিড-19 রক্ষা করে আমরা সেই আন্দোলন করছি। এটা সফল আন্দোলন হয়েছে। যারা এখানে উপস্থিত ছিলেন বা সারা বাংলাদেশ থেকে এখনই একটা কথাই বলে যে এই রনি স্যারের মাধ্যমে জাতীয়করণ হবে। আমাদের অনেক শিক্ষক দল, আমি 92 সন থেকে শিক্ষকদের সাথে জড়িত। একমাত্র শরীফ ইসলাম স্যার, হান্নান স্যার, যারা ওই যে এই সমস্ত যারা স্যাররা ছিলেন তারা যথেষ্ট আন্তরিক ছিলেন। কিন্তু একমাত্র এখন এই যে দেখা যায় যে আমাদের সমস্ত পেপার পত্রিকা সব জায়গায় খালি আমাদের আসতেছে যে এদের মাধ্যমে আমরা জাতীয়করণ চাই। কাজী সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, কেন বিগত দিনে দেখা গেছে যে 1973 সালেও তার আব্বা বঙ্গবন্ধু সে
এতগুলো প্রাইমারি, প্রায় 36,000 প্রাইমারি জাতীয়করণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী 26,000 প্রতিষ্ঠান জাতীয়করণ করছেন। এছাড়াও 393টা, সরি 300 এখন 9টার মতো প্রায় কলেজকে জাতীয়করণ করছেন এবং প্রতি থানায় থানায় একটা স্কুল করতেছেন। আজই তার মানসিকতা আছে, মন আছে, হৃদয় আছে, শিক্ষকদের ভালোবাসা আছে, কিন্তু তার কাছে এই কথাগুলো পৌঁছানো হয় না। আমরা যে দীর্ঘ 28 বছর পর্যন্ত এই অনার্স পাস শিক্ষকরা বেতন পাচ্ছেন না, আমরা এই 2004 সাল থেকে বোনাস পাচ্ছি না, 25%, লজ্জা লাগে বলতে। আমাদের একবারে বেতন বাড়াইলো শিক্ষকদের, আমরা মাত্র 100 টাকা বাড়ি 500 টাকা, সেখান থেকে এখন 1000 টাকা পাচ্ছি, বলছে এই যা 5 গুণ বাড়ানো হয়েছে। লজ্জার ব্যাপার। অনেকে মনে করতো যে অনেক টাকা পাই দিচ্ছি আমরা হাজরান, কিন্তু যে হাজরান এগুলা মানুষের কাছে সামাজিকভাবে আমরা ওইটা যেটু ছিল গোপন ছিল সেটা ফেলাস হয়ে গেছে। এখন আমরা আরো লজ্জিত হয়েছি। কাজেই আমাদেরকে আর লজ্জা দেবেন না, অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 31শে ডিসেম্বর ভিতরে আমাদের জাতীয়করণ ঘোষণা দেওয়ার জন্য। 17 মার্চে শতাব্দীর শেষ ওনারা জাতীয়করণ চান না, ওনারা নিজেদের স্বার্থের জন্য, ওনাদের নিজেদের পদ মর্যাদা রক্ষা করার জন্য, ওনারা সরকারকে খুশি রাখার জন্য কিছু ওনাদের এখন এই যে ফজল আলী স্যার বলছেন যে আজকে বাংলাদেশ শিক্ষক সমিতির 54,000 দর্শক, ওনাদের আছে মাত্র 9,000, তাহলে কারা আছে দেখেন। এটা আমাদের মুখের কথা না, আপনার গুগলে ঢুকলেই দেখতে পারবেন আসলে সংখ্যা কার কত। আমরা আসার ডিসেম্বরের ভিতরে আমাদের 1 লক্ষ সদস্য। আমি আপনাকে একটি কথা বলতে চাই, আমি 37,000 54,000 বিশ্বাস করি না। আমি মনে করি যে সব এই অধ্যক্ষ ফজলের মতো একজন সাহসী শিক্ষক নেতা থাকলে জাতীয়করণ করা সম্ভব। আমি মনে করি যে প্রফেসর মজুরের মতো 1-2 জন থাকলে সম্ভব। আপনি অনেকে বলতো যে সারা বাংলাদেশে কমিটি আছে, সে এখন থেকে কমিটি করে, তাহলে এই যে মিথ্যা প্রচারণা করে, সমালোচনা করে, তারা তো আসলে এগুলি কি বলবো, শিক্ষকদের যে কোনো ইতি পড়ে না। তাহলে আমরা সংগঠন করে শিক্ষকদের স্বার্থে সেটা ভাবতে হবে। আমরা ফ্যাকারি ব্যবহার করে অন্য একজন শিক্ষক নেতার চরিত্র হননের চেষ্টা করছি আজকে সেই আন্দোলনের আগে। এই যদি হয় তারা বোঝা গেল যে তারা আসলে জাতীয়করণ চায় না। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোথায় নজরুল ইসলাম রনি, কোথায় বিএনপির কোন পদে ছিল, আমাকে একটা আইনে দেখা। তাহলে তারা মানে বুঝাচ্ছে যে আমি এই সরকারের সাথে লিয়াজু করে জাতীয়করণটা নিয়ে আসবো, কিভাবে আমার পায়ে ধরে আমাকে আটকায় রাখা যায়, এই ধরনের পরিকল্পনা করা দুঃখজনক, ন্যাক্কারজনক। প্রিয় দেশবাসী, শিক্ষক সমাজ, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। জাতীয়করণ ওই অধ্যক্ষ ফজল আলী স্যার, অধ্যাপক মজিবুর রহমান স্যার, ওনাদের হাত ধরে হবে। আমি নজরুল ইসলাম রনি ইজ নাথিং বাট টিচার্স আর এভরিথিং ফর দ্য ন্যাশনালাইজেশন অফ আওয়ার জব, অফ আওয়ার এডুকেশন। আপনি যাই মনে করেন যে সরকারের প্রয়োজন, জাতির প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন। এখানে নজরুল ইসলামের বিরুদ্ধে জাতীয়করণ বন্ধ করা, আমার বিরুদ্ধে কথা বলা মানে হলো জাতীয়করণের কে আপনি গলা টিপে হত্যা করা। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই জাতীয়করণ আন্দোলনটা আমি সাধারণ শিক্ষকদের জন্য উৎসর্গিত করলাম। এখানে প্রধান শিক্ষক সমিতি হচ্ছে, বিভিন্ন কলেজ, অনেক কিছু আপনারা দেখেছেন। অনেক 105 বছর সংগঠন দাবি করে, কিন্তু এই 105 বছর দিয়ে পানি খেতে পারবে, আইসক্রিম খেতে পারবে, কোনো লাভ হবে না। যেটা আমরা 5 অক্টোবর করে দিয়েছি, বিগত 105 বছর পারে নাই। এটা দিয়ে আগামী 1 দশক পানি খেতে হবে। তার আগে এই 31শে ডিসেম্বরের মধ্যে জাতীয়করণ না হলে জননেতা শেখ হাসিনার হাত ধরে জাতীয়করণ আসার জন্য যা করা সেটা আমরা করবো ইনশাআল্লাহ। কারণ অন্য একটা বিএনপি চক্র আজকে আওয়ামী লীগের শিক্ষক নেতার সাথে মিলে, তারা আওয়ামী লীগের নেতার সাথে মিলে এটা অশুভ চক্র, তারা জাতীয়করণকে বিএনপির কোনো হয়তো আমাদের সাধারণ শিক্ষকের প্রাণের দাবি সেটা হবে বলে আমি বিশ্বাস করি। আমার নেটওয়ার্ক সমস্যা করছে, আমাদের সাথে আমি স্যার একটু বলি ভাগে জাতীয়করণের ব্যাপারে বলতেছি। আমরা দলমতের কথা বলতেছি না, আমরা শিক্ষকদের স্বার্থের জন্য যা করা দরকার। আমি ফজল আলী স্যার এবং রবি স্যারের দরকার, আমরা শিক্ষকদের জীবন দেবো। আমরা কোনো স্বার্থ চাই না, নিঃস্বার্থ শিক্ষকদের রাজনীতি করি। আমরা কোনো টাকার বিনিময়ে না, কারো কাছে চাঁদার বিনিময়ে না, কোনো কিছুর বিনিময়ে না। সরকারের কাছে এমন কিছু চাই না যে আমাদের এই পদটা দেন, এই পদের জন্য আমরা রাজনীতি করতেছি। আমরা রাজনীতি করতেছি শিক্ষকদের স্বার্থে, শিক্ষকদের কল্যাণে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সময় দিতে পারছি না আমি, একজন দর্শক, ধন্যবাদ আপনাকে। আবার আমরা আসবো। সেফ সিজুয়াল বগুড়া থেকে বলছেন, বঙ্গবন্ধু বাংলাদেশে আমরা অনার্স শিক্ষকরা কেন বৈষম্য শিকার, আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই। উনি এই লাইভ দেখে ওনার কান্না আসছে। আমাদের সাথে অনেক দর্শক, সবার দর্শকদের মতামত আজকে নিতে পারছি না।
আমাদের মানিরাজ জাতীয়করণ নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তারেক আজিজ স্যার, আমরা অনার্স পাস শিক্ষকদের আপনাদের কথা আমরা বলেছি, অনার্স পাসের শিক্ষকদের যে বিষয়ে আমি এখানে কথা বলবো, এখানে ব্যর্থতা আছে আপনাদের। আপনাদের দুইটা গ্রুপ হয়ে গেছে, অথচ এখনো এমপিভুক্ত হন নাই। তাহলে আপনারা একীভূত হয়ে যান। এক সপ্তাহের ভিতরে ঘোষণা আনার সেই কাজটা আমি করে দিতে পারি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃদ্ধি ভিসি মহোদয়, উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সুনামধন্য অধ্যাপক। সরকার খুব কাছের, মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের, ওনাকে ধরতে হবে ভালো করে, ওনার পা জড়ায় ধরতে হবে, বাসায় যেতে হবে। এবং আমরা আগামীকাল অধ্যাপক মজিবুর রহমান স্যারের নেতৃত্বে কালকে যাব। মজিবুর স্যার, আগামীকাল 10টায় আপনি আমার অফিসে চলে আসবেন, স্যারের সাথে কন্ট্যাক্ট করে, যেখানে বা রাত্রে আমি কন্ট্যাক্ট করব, যেখানে থাকুক আপনি দেখা দিবেন, কথা বলবেন। এরপরে ভবিষ্যৎ কি হবে আমরা আগামীকাল জানিয়ে দিব। এভাবে ঘরে বসে থাকলে আপনারা 3 দিন 4 দিন অনার্স পাসের আবেদন করছেন, একদিনও কিন্তু আমাকে দাওয়াত দেওয়া হয় নাই, এবং আমি দাওয়াত পেলাম না, তবু আমি গিয়েছিলাম, আপনাদের পাইনি। অধ্যক্ষ ফজল স্যার আমাকে জানিয়েছিলেন আমরা শিক্ষকদের জন্য কাজ করি। আমি কোনো নেতা না, যেখানে শিক্ষকের সমস্যা সেখানে আমি, যেখানে শিক্ষক নির্যাতন সেখানে আমাকে পাবেন। কারণ আমরা করোনার ভিতরে জয়পুরহাট, রংপুরে গিয়ে শিক্ষকদের বহাল করে দিয়েছি, সে রেকর্ডও আছে। আর আমি যতদিন বেঁচে আছি শিক্ষকদের জন্য কাজ করে যাব, এটাই আমার উদ্দেশ্য ইনশাল্লাহ। লেকচারার আমিনুল, অনার্স পাস টিচারদের পৌঁছায় আপনার এই কথা বলা হয়েছে। তারিকুল ইসলাম, অনার্স শিক্ষকদের বাঁচতে চাই। আমাদের অনার্স মাস্টার শিক্ষক এখন একটা বার্নিং কোশ্চেন আমাদের জন্য, ব্রেকিং নিউজ। এই বিষয়টা আসলে গুরুত্ব দিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। আগামীকাল এই বিষয়গুলি দাবি মেনে নেওয়ার জন্য সকাল 10টার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিব হটমেইলে, যেটি খুব গুরুত্ব দেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি প্রমাণ পেয়েছি এবং উনি খুব আন্তরিক, কিন্তু ওনার কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা মনে হয় এখনো নিয়ে যাওয়ার কেউ সাহস করতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ দিতেও পারবে না, সেই জায়গাটা আমিও বুঝতে পারছি। কিন্তু না দেওয়ার কারণে আজকে প্রেস ক্লাবে সকল সরকারি, চতুর্থ শ্রেণীর সরকারিরা তার রাস্তা নেমে গেছে, আমরা দেখলাম, ফেসবুকে দেখেছেন। তারা এক গ্রুপ বলছে নামা ঠিক হয় নাই, শিক্ষা সচিব কোভিড-19 একটু অর্জন। তাহলে বোঝা গেল যে একবার শুরু হইলে সবাই প্রেস ক্লাবে আন্দোলন, আসলে আন্দোলনের এই সরকার শিক্ষা বন্ধ সরকার, আন্দোলনের কোনো দরকার নেই। কিন্তু আমাদের দাবিটা তো পৌঁছাতে হবে প্রধানমন্ত্রীর কাছে। সেই দাবিটা কিন্তু অনার্স পাশে 28 বছর ধরে বঞ্চিত, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখনো পৌঁছে নাই। ভালো করে উপস্থাপন করবে শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, শিক্ষা সচিব, কিন্তু সেটা হয়নি। হলে মাননীয় প্রধানমন্ত্রী 10টা হোক 20টা ঘোষণা দিয়ে দিত, কিন্তু এটাকে করা উচিত। আমি অনুরোধ করবো লাইভ থেকে অধ্যক্ষ ফজল স্যার, আপনি আপনার সমাপনী বক্তব্য দর্শকের উদ্দেশ্যে আপনি শেষ করবেন অধ্যক্ষ ফজল স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। এখানে আমি অধ্যক্ষ ফজল স্যার শুনতে পাচ্ছেন? আপনারা জানেন আমি বিসিডিএম সাভারে আছি, বাসায় নেই, যার জন্য লাইভ করতে কিছু সমস্যা হচ্ছে। যাই হোক, এই অনার্স মাস্টার শিক্ষকদের কেউ কেউ এ ধরনের তাদের সম্পর্কে বলছেন তারা অযোগ্য, তারা এমপিও পাওয়ার যোগ্যতা অমুক্ত মুক্ত, তাদের শিক্ষাগত যোগ্যতা বা তাদের এইসব নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। আমি এখন বলবো, বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয়েছে, এই যে 302টা প্রতিষ্ঠান এই সরকার করেছেন। কলেজ যেটা নাকি 4 বছর ধরে ঝুলে আছে, এখনো তারা কলেজ সরকারি, শিক্ষক বেসরকারি। সেই প্রতিষ্ঠানগুলোর প্রত্যেক শিক্ষক তাহলে যোগ্য, বা আগে কি যোগ্যতা যাচাই করে করা হয়েছে? বা এই যে হাজার হাজার স্কুল, যে স্কুলগুলোকে জাতীয়করণ করা হয়েছে, সেই শিক্ষকদের আগে যোগ্যতা যাচাই করা হয়েছে যে তারা যোগ্য, তারপরে জাতীয়করণ করা হয়েছে? যদি অনার্স মাস্টার শিক্ষকেরাই সব অযোগ্য হয়ে গেল, আর অন্য যেসব জাতীয়করণ যেসব প্রতিষ্ঠান করা হয়েছে তারা সব যোগ্য হয়ে গেল, এই ধরনের চিন্তা চেতনা যারা করে, আমি মনে করি যে তারা দিবা স্বপ্ন দেখে, তারা আসলে দেশের পরিস্থিতি বা দেশের শিক্ষা নিয়ে তারা ভিতরের কোনো খবর জানে না। আমি বলবো, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে শুরু হোক। সবার আগে আমি ফজর আলীর যত সনদ আছে সরকারের কাছে তথ্য দেওয়া আছে, এটা যাচাই করা হোক, ঠিক আছে কিনা। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত সরকার যাদের টাকা দেয়, তাদের প্রত্যেকের সনদ যাচাই করা হোক।
এই বহু ভুয়া শিক্ষক, ভুয়া সার্টিফিকেট যারা চাকরি করতেছে তাদেরকে আগে বিদায় করা হোক। এই ভুয়াদের বিদায় করলেই কিন্তু দেশে একটা বড় ধরনের শূন্যতা তৈরি হবে, অনেক পদ খালি হবে, সেখানে যোগ্যরা জায়গা পাবে। আজকে সব জায়গায় এই ভুয়াদের দাপটে যারা যোগ্য মানুষ তারা পিছনে পড়ে যাচ্ছে, দেশ পিছিয়ে যাচ্ছে। এই যখন এই ধরনের খবর আসে যে অমুক মাদ্রাসার সুপার স্বাক্ষর জালিয়াতি করে, আমার শেরপুরে 2 মাদ্রাসার সুপার মতিয়া চৌধুরী স্বাক্ষর জালিয়াতি করে, আমি কয়েক মাস আগে দেখছি স্বাক্ষর জালিয়াতি করে তারা এমপিও করেছে, বিভিন্ন কাগজপত্র পাঠিয়ে দিচ্ছে। শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বলৎকার খবর আসে। এগুলো সরকার যদি ড্রাস্টিক অ্যাকশনে না যায় তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি ঘটবে না। আর একটা রাষ্ট্রের ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার উন্নতি না ঘটলে, শিক্ষা যদি আজকে নজরুল ইসলাম রনি স্যার একটু আগে বলেছেন, আমি কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়েছিলাম, আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি অক্সফোর্ড এবারও সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং এ 1 নম্বরে আছে। 2 নম্বরে চলে আসছে চায়নার একটা বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড, কেমব্রিজ, ইয়েল বিশ্ববিদ্যালয়। তাদের অবস্থা দোষের মধ্যে তারা সবসময় ধরে রাখছে। দুঃখিত। বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে 1000-এর মধ্যে কেন আসতে পারে না? বিশ্ব র্যাঙ্কিং এ যদি কোনো দুর্বলতা থাকে, কোনো ত্রুটি থাকে, তাহলে হার্ভার্ড, কেমব্রিজ, ইয়েল বিশ্ববিদ্যালয় কিভাবে আসে? তাহলে তাদের দুর্বলতা কোথায়? আমি বলবো আমাদের শিক্ষা ভিত্তি রচনা করার জন্য শিক্ষায় যত বৈষম্য আছে এটা দূরীভূত করার দরকার। আর যদি বৈষম্য দূরীভূত করা না হয় তাহলে আমি মনে করব তার মধ্যে দেশপ্রেম নেই। এই দেশপ্রেম যার মধ্যে নেই সে রাষ্ট্রের কোনো টাকা খাবে, জনগণের টাকা খাবে, এই অধিকার তার নাই। রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রের প্রতি যদি আনুগত্য না থাকে, এই রাষ্ট্র কিসের ভিত্তিতে তৈরি হয়েছে? আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা যার ভিতরে কাজ না করবে সে নব্য রাজাকার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা যে বহন করে না, অথচ সরকারের টাকা খায়, জনগণের টাকা খায়, সে নব্য রাজাকার, সে নব্য আলবদর, সে নব্য শান্তি বাহিনী। সেই শান্তি কমিটি, সেই নব্য রাজাকার আলবদরদের আগে উচ্ছেদ করতে হবে। জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, জনগণের গামের টাকা। বঙ্গবন্ধু বলেছিল, আমার কৃষক, আমার শ্রমিক, তাদের গামের রক্তেই তোমার বেতন হয়, তুমি সরকারের কর্মচারী মানে এই জনগণের চাকর। এটা মনে রাখতে হবে আমাদের সকলকে। আমি এমপিওর টাকা পাই বা আমি সরকারি বেতন পাই, এটা জনগণের টাকা। আমাকে জনগণের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে, সেই স্বাধীনতার চেতনা যার মধ্যে নেই, মুক্তিযুদ্ধের চেতনা যার মধ্যে নেই, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 3 লক্ষ মা বোনের, 4 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ হয়েছে। সেই বাংলাদেশ যিনি সৃষ্টি করেছেন, সেই বাংলাদেশের জনককে এই খন্দকার মুস্তাক বা মীর জাফরের বংশধররা তাকে সপরিবারে হত্যা করেছে। আমাদের এই যদি বঙ্গবন্ধুর 2 কন্যা দেশের বাইরে না থাকতো হয়তো তাদেরকেও হত্যা করতো। আজকে বঙ্গবন্ধুর কন্যা দেশের রাষ্ট্র ক্ষমতায়, তার কাজে বঙ্গবন্ধুর কন্যাকে ভাবতে হবে যে এখানে স্বাধীনতার মুখোশ পরে, স্বাধীনতার নাম দিয়ে যারা বা বিভিন্ন প্রকার সরকার, আওয়ামী লীগের মধ্যে গাপটি মেরে থাকা রাজাকারদের আগে উচ্ছেদ করতে হবে। আমি দেশের রাষ্ট্র, দেশপ্রেমের জন্য সকল মানুষকে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি অনুরোধ করব। এর জন্য প্রথমে আমাদের ভিত্তি রচনা করতে হবে শিক্ষা নিয়ে, কারণ শিক্ষার মাধ্যমে সবকিছুর উন্মেষ ঘটে। এই আমি আহ্বান রাখি। আর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমি একটি অনুরোধ আবার করছি যে অনলাইন ক্লাস এবং পরীক্ষা যারা নিয়েছে সেই বিষয়টি যাতে বিবেচনায় রাখা হয়, বিকল্প হিসেবে রাখা হয়। এবং অনার্স মাস্টার শিক্ষকদের ব্যাপারে নজরুল ইসলাম রনি স্যার, মুজিবুর রহমান স্যার, আপনাদের কাছে আমি অনুরোধ করব তাদের সংগঠনের 2-4 জনকে দরকার হয় সাথে নিয়ে বিসি স্যারের কাছে যান। বিসি স্যারকে বুঝাই বলেন যে আপনার সন্তানকে আপনি খাওয়াবেন নাকি আপনি একাই খাবেন, এই কথাটি বিসি স্যারের কাছে সবিনয়ে আপনারা উপস্থাপন করেন। আপনারা যান। যদি আমার সময় থাকতো আমিও যেতাম, আমি যেহেতু সরকারি কাজে এখানে আটকা আছি,
আমি যেতে পারছি না, আপনারা নিয়ে যান। আমার মনে হয় বিসি স্যার ধন্যবাদ মন স্যার আপনাকে। গলবে, কারণ তিনি মানুষ, তার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সকল দর্শককে। আসসালামু আলাইকুম। যে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার বক্তব্য একটা বিষয়ে আমাদের জাতির জনক, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষককে বলেছিলেন যে এই কৃষকের ঘামে ঝরা টাকা দিয়ে আপনি হন ডাক্তার, সচিব, আমলা। সেই বক্তব্যটা আমি প্রায়ই শুনি যে আজকে বঙ্গবন্ধুর যে চেতনা সমৃদ্ধ বাংলাদেশ আমরা কিন্তু করতে পারি নাই। আর সেজন্যই আমাদের শিক্ষার বৈষম্য দূর করে, বেতন বৈষম্য দূর করতে হলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কোনো বিকল্প নেই। তো আমাদের যেই 25% ঈদ বোনাস দীর্ঘ 16 বছরও পরিবর্তন হয়নি, এবং 1000 টাকা বাড়ি 500 টাকা চিকিৎসা ভাতা, আর এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এখন 80 টাকার নিচে কোনো তরিতরকার নেই, আলুর দাম 50 টাকা। আসলে শিক্ষকরা আমরা খুব কষ্টে আছি, এই বিষয়গুলি ভাবতে হবে। আজকের এই ল্যাব থেকে আমি মাননীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এই শিক্ষকদের দিকে একটু নজর না দিলে আগামী দিনের শিক্ষা নরবরে হয়ে যাবে এবং মেধাবীরা এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিবে। যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট, শিক্ষা মন্ত্রণালয় এখানে বা জাতীয় বিসি মহোদয়, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিসি সবাই জানে। আমরা 5 অক্টোবর আগে অনেকের সাথে কথা বলেছিলাম, আমাদের বিষয়গুলো ওনারা কিন্তু জানে, কিন্তু বেসরকারি আমাদের এই শিক্ষকদেরকে কোনো গুরুত্ব বহন করেন তাদের কাছে এমনটি মনে হয়। এর কারণ হলো আমরা যে, আপনি দেখেন প্রাথমিক শিক্ষার বীজ সেখান থেকে শুরু হলো, উপরে পাকা করলে নিচে পাকা, মাঝখানে কাঁচা রাখলে কিভাবে বিল্ডিং করা সম্ভব? এই বিষয়টা আমার এখন কাজ করবে 2 মাস, এবং আমরা কিন্তু কাজ করছি। সবকিছু আমরা বলতে পারছি না সঙ্গত কারণেই, এবং আমরা শিক্ষক সমাজে অনুরোধ করব যে আমাদের প্রতি আস্থা রাখুন, আমরা চেষ্টা করি ত্রুটি করব না। কিন্তু রাজাকার আল বদর শামস, যেটা অধ্যক্ষ ফজল স্যার বলেছেন, যারা আজকে এই যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কথা কিন্তু 72-এর অধ্যাদেশ আপনি সেখানে আছে, সেখানে 11 ধারায় আছে জাতির জনকের স্বপ্ন ছিল, বাংলাদেশের সংবিধানের 17 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে, সেখানে বলা আছে যে একমুখী শিক্ষা এবং বাল বালিকাদের অবৈতনিক শিক্ষা, যে সেটা স্বাধীনতা 49 বছর বাস্তবায়ন হয় নাই। এটাকে কেন পিছনে ফেলে রাখা হলো, এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার জন্য চিঠি দিয়েছি এবং আমরা চেষ্টা করছি। আজকে যারা সেটা কথা বলে না, সেটা চায় না, তারাই নব্য রাজাকার আল বদর শামস, তারাই দেশের মানুষের ভালো চায় না, এই জাতির ভালো চায় না। আমি সকলকে ধন্যবাদ জানাই, এবং আমরা যেটুকু পারি সেটুকুই বলি। আপনারা দৈনিক শিক্ষকদের কথার সাথে থাকুন। আমাদের বাংলাদেশ শিক্ষক বাসিস আপসহীন একটি সংগঠন, মজিব চেতনায় বিশ্বাসী সংগঠন। যে যাই বলুক, আমরা শিক্ষকদের দাবি পূরণে আন্তরিক, শিক্ষকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। এখানে যারা আছে সুশীল এবং সুধী, এখানে কোনো অভদ্র মানুষ নেই। আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আসি। অনার্স মাস্টার শিক্ষকদের এমপিওভুক্তির পাশাপাশি জাতীয়করণের এই দাবিতেও আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন, কারণ অনার্স মাস্টারদের এমপিওভুক্ত ছাড়াও জাতীয়করণ করা সম্ভব। সরকার ইচ্ছে করলে সবই পারে, ইতিমধ্যে হয়েছে। এরকম অনেক প্রতিষ্ঠানে কোনো স্বীকৃতিও ছিল না, সুনামগঞ্জে একটা প্রতিষ্ঠান হয়েছে, আমি নাম সঙ্গত কারণে বলছি না। কাজে আপনারা মনে করছেন শুধু এমপিও এর বাইরেও কিন্তু জাতীয়করণের দাবি আপনারা করতে পারেন। আর সেটা কেন হচ্ছে না? আপনি যখন বড় দাবি করবেন, ছোট দাবি অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। আপনি কান টানলে মাথা চলে আসবে, সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেই। মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কেউ দাবি পূর্ণ করতে পারবে না, যা যাই বলেন। কিন্তু সেখানে উপস্থাপনের বিষয়টা যে মিডিয়াগুলি আছে, সেখানে আমরা কাজ করব অত্যন্ত সূক্ষ্ম চিন্তা করে। আসুন ঐক্যবদ্ধ হয়ে ধৈর্যের সাথে আমরা সরকারের প্রতি আস্থা রেখে, কারণ আমরা সরকারপন্থী, আমরা স্বাধীনতায়, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমাদের জাতীয়করণ করতে হলে আমাদের প্রাণ যায় যাবে, তবু জাতীয়করণ চাই। ইনশাল্লাহ মুজিব বর্ষের জাতীয়করণ হবে, সেই বিশ্বাস রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অনেকে ফেসবুকে বলেন এটা হবে না, সেটা হবে না, আপনারা নেগেটিভ কথা বলবেন না। আপনারা যদি এভাবে বলেন শিক্ষকরা, তাহলে তো আর স্বপ্ন পূর্ণ হবে না। কারণ এত বড় একটা স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বপ্ন দেখতে হবে। আপনাকে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন পূরণ করতেও ভালোবাসি। আসুন ঐক্যবদ্ধ হই শিক্ষক সমাজ। আমাদের অনুষ্ঠান করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন, কারণ এখন যে করোনা,
আমরা যেন এই পর্যায়ে আমাদের আজকে দেখেছি 24 জন গতকাল মারা গেছে এবং একদিন 15-16 এইভাবে এর ভিতরে আছে। আমরা সবাই সবার জন্য দোয়া করি, করোনা যেন চিরবিদায় নেয় বাংলার মাটি থেকে। আমরা যেন শিক্ষায় আবার ফিরে যেতে পারি, আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রাণপ্রিয় ছাত্রদের কাছে যেন হাসি মাখা আমাদের কলরত হয়ে ওঠে প্রতিষ্ঠান, সেই দোয়া করেন আসুন সবাই সবার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাই।